আরো আঘাত সইবে আমার, সইবে আরো আঘাত সইবে আমার, সইবে আরো আঘাত সইবে আমার, সইবে আমার। আরো কঠিন সুরে, আরো কঠিন সুরে জীবন তারে ঝংকার, আরো আঘাত সইবে আমার, সইবে আরো আঘাত। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজেনি তা চরম তানে। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজেনি তা চরম তানে। নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চার, আরো আঘাত সইবে আমার, সইবে আরো আঘাত। লাগে না গো কে বলে যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা। জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জে উঠুক সকল বাতাস। জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জে উঠুক সকল বাতাস। জ্বালিয়ে দিয়ে সকল আকাশ, পূর্ণতা বিস্তার, আরো আঘাত সইবে আমার, সইবে আরো আঘাত। বেলুড়মঠের সন্ন্যাসী স্বামী সোমেশ্বরানন্দ তার সন্ন্যাস জীবনের কাহিনী বলছেন, সেটাই আপনাদের শোনাচ্ছি। আচ্ছা, এখানে এখন উনি আসামে ট্রান্সফার হয়েছে। মিশনের এই হচ্ছে ব্যবস্থা। কোনো সন্ন্যাসী বহুদিন ধরে এক জায়গায় থাকেন না, খুব রেয়ার। তো মানে এমনকি অধ্যক্ষকেও, সেন্টারের অধ্যক্ষকেও ট্রান্সফার হতে হয়। তো সেইভাবে উনি এখন তো অত সিনিয়র হয়তো নন, অধ্যক্ষ নন, কিন্তু কাজের জন্য ওনাকে বিভিন্ন জায়গায় এখন আসাম এসছে। সিলেটের হবিগঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী গোপেশ্বরানন্দ মহারাজ। আশ্রম খুবই গরিব, বাঁশ ও খড়ের তৈরি ছোটো ছোটো ঘর, ভিত ছিল কাঁচা মাটি, তবে চারিদিকে বাগান থাকায় সুন্দর লাগত। ছিল মুষ্টি ভিক্ষার ব্যবস্থা। সপ্তাহে একদিন বিভিন্ন এলাকায় গিয়ে এক এক বাড়ি থেকে এক এক মুষ্টি চাল ভিক্ষা করে আনা। আর্থিক অবস্থা ভালো ছিল না, সাধু বাবাজিদের সব কাজ করতে হতো। ছুটির দিনে উৎসবের সময় ভক্তরা এসে কাজে হাত লাগাতো। আচ্ছা, এখানে মিশনের একটা সিস্টেম আছে, আমি মিশনে যাতায়াত করে জেনেছি। সেটা হচ্ছে যে মিশনের যে কোনো সেন্টারে যখন কোনো সাধুকে পাঠাবেন, তার অধ্যক্ষ এবার করে, তো হয়তো শুরুটা 1 মাসের জন্য বা 15 দিনের জন্য খাবার মিশন থেকে, হেড অফিস থেকে দেওয়া হবে, কিন্তু তারপরে আর না। এবারে নিজেকে
সংগঠন তৈরি করে ভিক্ষে করে অমুক করে সেভাবে চালাতে হবে। মিশন কিন্তু আর কোনো সাহায্য না। আশ্রমের যে পরিধি বাড়ানো বা আরও ঘর বাড়ানো, আরও শিক্ষার ব্যবস্থা বাড়ানো, সেবামূলক কাজ বাড়ানো, সব কিন্তু সেই সন্ন্যাসীকে করতে হবে, যে সন্ন্যাসীকে পাঠিয়েছে নয় ও সেখানে দায়িত্ব দিয়ে। এই হচ্ছে মিশনের সিস্টেম। এরম নয় যে আমার টাকা দরকার, এই কাজ করতে ওই কাজ করতে হবে, সুতরাং টাকা পাঠিয়ে দিন হেড অফিস থেকে, মানে বেলুমঠ থেকে, ও সিস্টেমের আজও নেই। আমি সেই বেহালা আশ্রমে গেছিলাম, যখন বেহালাতে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, তখন দেখি ওই সাধুরা বিক্রি করে নিয়ে সেই চালের অর্থেতে ওরা ভাত আর ওই বাগানে যেটুকু সবজি হচ্ছে সেই খাচ্ছেন। দেখুন, সব সিনিয়র সাধুরা রয়েছেন ওখানে। হ্যাঁ, আত্মস্থানন্দের এক ভাই রয়েছেন অধ্যক্ষ হিসেবে, ওই বিক্রি করেই খেতে হচ্ছে। আর গাছের সব কী বলে, নারকেল গাছের পাতাগুলো কেটে সেই দিয়ে ঘর করেছেন, সেই ঘর রয়েছে বাস্তবে। আমি নিজে গিয়ে ওদের সঙ্গে থেকে দেখেছি, কলকাতার মধ্যে দেখুন, বেহালায়। আশ্রমের কাছে চর্মকার পল্লীর মধ্যে মিশনের সেবা কাজ চলত। শিক্ষা, অস্পৃশ্যতা দূরীকরণ ও সমবায় স্থাপন করে সুস্থভাবে কাজ করা ইত্যাদি। গোপেশ্বরানন্দ মহারাজ এই প্রকল্পের দায়িত্ব ছিলেন। সমাজের অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়ন করে তাদের স্বাবলম্বী করার উপর জোর দিতেন তিনি। তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি রাজনৈতিক নেতাদের কোপে পড়েন এবং পাকিস্তান সরকার তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে রেখে দেয়। জেলে গিয়েও তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন এদের সঙ্গে। অত্যাচারিত গরিব মানুষদের ভারতে পুনর্বাসিত হতে সাহায্য করে যান। মায়ের মতো মন ছিল মহারাজের। যেখানেই থাকতেন আনন্দের পরিবেশ গড়ে উঠত। আনন্দ ও শান্তি বিচ্ছুরিত হতো তার উপস্থিতিতে। তরুণ ও যুবকদের খুব অনুপ্রাণিত করতেন। দেখুন, মিশনের সাধুরা শিক্ষিত, ভদ্রঘরের, পয়সাওয়ালা ঘরের সাধু হয়ে গেছেন। সেখানে তখনও পাকিস্তান হয়ে গেছে আর কি। তো সেই পাকিস্তানের সরকার, বাংলাদেশ নয় পাকিস্তান, তখন ওকে মহারাজকে ওই ধরে নিয়ে গিয়ে জেলে বন্দি করে দিয়েছে। কিন্তু মিশনের সাধুদের কত অত্যাচার সত্যি, কিন্তু তারা ওই মিশনের কাছ থেকে তারা কিন্তু ছেড়ে আসেনি তার জন্যে, যে আমাকে এরকমভাবে জেলে পুরেছে, আমার জেলে ওরা আমার কাজ আমি করবো না। তা কিন্তু মিশনে দেখছেন, জেলে বসেও তিনি এইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এরম ছিল আর কি গোপেশ্বরানন্দ মহারাজ।